আসসালামু আলাইকুম। ইসলামী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করছি স্বরসন্ধি নিয়ে। আজকে আমি তোমাদের ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সহিত ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন ক যোগ অ, ক যোগ অ এই দুইটা মিলে হয় কি গ। যেমন দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত, দিগন্ত। এখন লক্ষ্য করো তোমরা, এখানে ব্যঞ্জন ধ্বনি ক এর সাথে স্বরবর্ণ অ আসছে, ক এর সাথে অ যোগ হয়ে গ হয়েছে, গ পূর্ববর্ণে যুক্ত হয়েছে। পূর্ববর্ণ ছিল দিক ক, এখানে গ হয়ে গেছে দিক, দিগন্ত। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো চ যোগ অ, চ যোগ অ যোগ হলে জ হয়, জ পূর্ণবর্ণে যুক্ত হয়। যেমন নিস যোগ অন্ত, নিস যোগ অন্ত। এখন দেখো এখানে চ, এই চ এর সাথে অ যোগ হয়েছে, এরপরে হয়েছে কি জ, নিযন্ত। চ এর প্রভাবে ত হয়। যেমন দেখো চলত যোগ চিত্র, চলচ্চিত্র, চলত, চলত যোগ চিত্র, চলচ্চিত্র, চলত যোগ চিত্র, চলচ্চিত্র, চলচ্চিত্র। এখন দেখো এই যে ত, এই ত এর সাথে স মিলে ছয় ছয় আচ্ছা হয়েছে চলচ্চিত্র। এরপরে দেখো ট এর সাথে আ যদি মিলে, ট এর সাথে আ, ট এর সাথে আ যোগ হলে কি হয়? ট এর সাথে আ যোগ হলে ভয় শূন্য র হয়, ভয় শূন্য র হয়। যেমন উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ষট যোগ অন, ষট যোগ আনন, ষট যোগ আনন, সরা ন। এখন লক্ষ্য করো এখানে ট এর সাথে আ, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে ভয় শূন্য র হয়েছে, ভয় শূন্য র পূর্ববর্ণে যুক্ত হয়েছে। পূর্ববর্ণ ছিল ষট, হয়ে গেছে সরা। এই আকারের আকারটা এখানে চলে আসছে সরা নন। এরপরে লক্ষ্য করো ত এর সাথে যদি আ হয়, ত এর সাথে যদি ত এর সাথে যদি আ হয় তাহলে দ হয়, দ পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন তৎ যোগ অধিক বা তৎ যোগ অবধি, তৎ যোগ অবধি, তৎ যোগ অবধি মানে হলো ততবধি। এখন এখানে খণ্ড ত, এই যে ত খণ্ড ত এর সাথে আকার হয়েছে, আকার পূর্ববর্ণে যুক্ত হয়েছে, আবধি, তৎ যোগ আবধি, বা অবধি, তদবধি, অকার। আবার বলি শোনো, ত যোগ অ, তৎ যোগ অ, এটা মিলে দ হয়। যেমন তৎ যোগ অবধি, তদবধি,
তাহলে এখানে ত এর সাথে অ যোগ হয়ে দ হয়েছে, এই ত এর সাথে অ যোগ হয়ে দ হয়েছে, দ পূর্ববর্ণে যুক্ত হয়েছে। এরপরে আরেকটা নিয়ম আসে, দেখো ত এর সাথে ক এর সাথে আ যোগ হলে ব হয়, ক এর সাথে অ যোগ হলে ব হয়, ব পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন সুপ, সুপ যোগ অন্ত। এখানে দেখো প সুপ প যোগ অকার, এই প এর সাথে অকার মিললে ব হয় সুবন্ত। তাহলে এই প এর জায়গায় কি হয়ে গেল? ব হয়ে গেল, সুবন্ত। তাহলে এখন এটা আমরা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে করছি। এখন স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যদি মিলন হয় সেটাও হবে ব্যঞ্জন ধ্বনি। যেমন এখন আমরা বলবো অকারের সাথে স যোগ হলে, অকারের সাথে স মানে স্বরবর্ণের সহিত ব্যঞ্জন বর্ণের যদি যুক্ত হয় তাহলে যে উদাহরণগুলো আসবে সেটা অকারের সাথে স মিলে আশ্চ হয়, দয় ছয় আশ্চ। যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট তোমরা বুঝতে পারবা, এক যোগ সত্য, এক যোগ সত্য, এক সত্য। তাহলে এখানে ক এক ক অকারের সাথে ছ যোগ হয়েছে। এখানে ক উচ্চারণ করতে গেলে আমরা যেমন ব্যঞ্জন ধ্বনির কোন অক্ষর স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, যেমন ক ক অ, ক এর সাথে অ মিলে ক হয়েছে, অর্থাৎ এই ক এর অকার এবং এই ছ এই দুটো মিলে ছয় ছয় আশ্চ হয়, ছয় ছয় আশ্চ পূর্ববর্ণে যুক্ত হয় এক শব্দ। এরপরে আরেকটা উদাহরণ আমরা বলি, যেমন আকারের পর ছ যোগ হলে, আকারের পর যদি ছ যোগ হয় তাহলে এটাও আশ্চ হয়, ছয় ছয় আশ্চ। হ্যাঁ, যেমন কথা যোগ ছলে, কথা, দেখো এখানে আকার যোগ ছলে, কথা ছলে, কথা ছলে। এখন লক্ষ্য করো, কথা যোগ ছলে, কথা ছলে, ছয় ছয় আশ্চ। ঠিক আছে। এরপরে আরেকটা উদাহরণ দেখো, রস্বইকারের পর যদি ছ হয়, রস্বইকারের পর যদি ছ হয় এটাও আশ্চ হয়, এটাও আশ্চ হয়। যেমন পরি যোগ ছ, পরি যোগ ছ, পরি ছ। এখন লক্ষ্য করো, এখানে পরি রস্বইকার, পরি ইকারের সাথে ছ যোগ হয়ে আশ্চ হয়েছে, আশ্চ পরপদে যুক্ত হয়েছে, পরি যোগ আশ্চ পরিচ্ছদ। এখন আমরা আসব ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তার কয়েকটা উদাহরণ বা নিয়ম আমরা এখন শিখব। যেমন ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, যেমন ত এর সাথে ত ও দ এর পর যদি স এবং ছ থাকে, ত এবং দ এর স্থলে স হয়। ত অথবা দ এর স্থলে এটার সাথে যদি স এবং দ এর পরে যদি স অথবা ছ থাকে, স অথবা ছ থাকে, তবে উভয় মিলে কি হয়? উভয় মিলে ছয় ছয় আশ্চ হয়, ছয় ছয় আশ্চ হয়, আশ্চ পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন সৎ যোগ চিন্তা, সৎ যোগ চিন্তা, সৎ চিন্তা, সৎ চিন্তা।
এখন দেখো এখানে ত এর সাথে চ যোগ হয়েছে, ছয় ছয় আশ্চ হয়েছে, সতীশ সতীশ তা নয়টায় আনটায় আঁকা, নয়টায় আনটায় আঁকা। এরপরে লক্ষ্য করো চ যোগ ছ, ছয় ছয় আশ্চ, ছ এর সাথে ত এবং দ এর সাথে ত এবং দ এর সাথে ত অথবা দ এর সাথে স এবং স যদি আসে, স অথবা স আসে, তবে তাহা উভয় মিলে কি হবে? আশ্চ হবে। ছয় ছয় আশ্চ, আশ্চ পূর্ববর্ণে যুক্ত হবে। যেমন উত যোগ সে, উত ত যোগ সে। এখন লক্ষ্য করো এখানে ত আসছে আর এখানে স আসছে, কি হয়ে গেল? উচ্ছেদ। উভয় মিলে কি হয়ে গেল? উচ্ছেদ। ছয় 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 একার দ। এরপরে দেখো দ এর সাথে যদি স হয়, দ এর সাথে যদি স হয় তবে এটাও আশ্চ হয়। এখানে উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। এই দ এর সাথে যদি স হয় তাহলে আশ্চ হবে। যেমন বিপদ যোগ ছায়া, বিপদ যোগ ছায়া, তাহলে কি হবে? বিপদ ছায়া, বিপদ ছায়া। তাহলে আমরা ব্যঞ্জনধ্বনির সাথে স্বরবর্ণ অথবা স্বরবর্ণের স্বরধ্বনির সহিত ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সহিত ব্যঞ্জনধ্বনি মিলে ব্যঞ্জনধ্বনি হয়, সেটা আমরা শিখালাম। এখন আমরা শিখাবো বিসর্গ সন্ধি। বিসর্গের সহিত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যদি মিলে তবে সেটা বিসর্গ সন্ধি হবে। যেমন মন কষ্ট, মন কষ্ট, মন যোগ, লক্ষ্য করো এখন বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গের সহিত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ মিলে যে সন্ধি হবে সেটা হবে বিসর্গ সন্ধি। বিসর্গ বিদ্যমান থাকবে, বিসর্গ বিদ্যমান থাকবে মানে বিসর্গ অবশ্যই থাকবে। যেমন লক্ষ্য করো মন কষ্ট, মন যোগ কষ্ট, মন কষ্ট। ঠিক আছে? অধ যোগ পত, অধ যোগ পত, অধ পত। এখন এই যে বিসর্গ এগুলো থাকবেই। হ্যাঁ, আবার বিসর্গ ও হয়ে যায়, যেমন বিসর্গ ও হয়ে যাবে, যেমন বিসর্গ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। যেমন মন যোগ যোগ, মন যোগ। এখন এই দেখো এই বিসর্গর সাথে বিসর্গটা কি হয়ে গেল? ওকার হয়ে গেল, ওকার, ও হয়ে গেল মানে ওকার হয়ে গেল। যেমন মন যোগ। এরপরে আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন তিরোধান, তির যোগ ধান, এখানে তিরোধান, এখানে দেখো বিসর্গ ও হয়ে গেছে, তিরোধান, এই বিসর্গটা ওকার হয়ে গেছে, তিরোধান। এরপরে দেখো বিসর্গ যদি র হয়ে যায়, বিসর্গ কি হয়ে যাবে? র হয়ে যাবে। যেমন নি যোগ আকা, নি যোগ আকা। আমরা একটু খেয়াল করি, নি যোগ আকা, আকার নি রা। তখন নি
যোগ আকার, তখন এই বিসর্গটা কি হয়ে গেছে, র হয়ে গেছে, নিরাকার। এরকম আরেকটা উদাহরণ আমরা দেই, যেমন 80 যোগ 5, 80 যোগ 5, এই বিসর্গটা কি হয়ে গেল, র হয়ে গেল, 80 বাঘ, 80 বাঘ, এদের রেপ ফলা মানে র, 80 বাঘ। এরপরে দেখো তালে কোষা, মূর্ধন্য ষ, দন্তেশ, কি বলছি, তালে কোষা, মূর্ধন্য ষ, দন্তেশ যদি হয় তখন বিসর্গ তালে কোষা, মূর্ধন্য ষ, দন্তেশ হয়ে যায়। অনেক সময় বিসর্গ আমরা কি হয়ে যাবে, তালে কোষা হয়ে যাবে, অথবা মূর্ধন্য ষ হয়ে যাবে, অথবা দন্তেশ হয়ে যাবে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন দুহ যোগ প, দুহ যোগ প। এখন লক্ষ্য করো এই বিসর্গটা দুষ্ট, দুষ্প, এখানে দন্তেশ হয়ে গেছে, দুষ্প। উহ যোগ কার, উহ যোগ কার সমান সমান পুরুষ কার, ঠিক আছে। এই রটা এখানে কি হয়ে গেছে, র হয়ে গেছে, পুরুষ কার। এরপরে আরেকটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা, নি যোগ ছয়, নি যোগ ছয়, নিশ্চয়, নিশ্চয়, এখানে তালে কোষা হয়ে গেছে, নিশ্চয়। তাহলে বিসর্গের সহিত যদি তালে কোষা, মূর্ধন্য ষ, দন্তেশ ষ, বিসর্গ যখন থাকবে বিসর্গের স্থলে কি হবে, তালে কোষা, মূর্ধন্য ষ, দন্তেশ ষ হয়ে যাবে। এরপরে আসো কিছু কিছু সন্ধিতে পরবর্তী স্বর দীর্ঘ হয়, যেমন নি যোগ রব, নীরব, নি যোগ রব, নীরব। একটু খেয়াল করো, নি যোগ রব, তখন কি হয়ে গেল, নীরব, দীর্ঘিকার হয়ে গেল। তাহলে পরবর্তী স্বর দীর্ঘ হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। যেমন নি যোগ রো, নি যোগ রো, নিরো, নি রো, তখন এই বিসর্গটা কি হয়ে যায়, দীর্ঘিকার হয়ে যায়। এরপরে আরেকটা উদাহরণ দিতে পারবো, নি যোগ রস, নিরস, নি যোগ রস, নিরস। তাহলে তোমরা অবশ্যই ব্যঞ্জন ধ্বনি এবং বিসর্গ ধ্বনি সম্পর্কে সন্ধি শিখতে পারলাম। তাহলে সন্ধি আমরা 3 প্রকার বলেছিলাম, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরবর্ণের সহিত স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে, আর ব্যঞ্জন বর্ণের সহিত ব্যঞ্জন বর্ণের মিলন, অথবা ব্যঞ্জন বর্ণের সহিত স্বরবর্ণের মিলন, অথবা স্বরবর্ণের সহিত ব্যঞ্জন বর্ণের মিলন হয়ে যে সন্ধি হয় সেটা হলো ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গের সহিত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি 2টি ক্লাসে শিখলাম। প্রথম দিন ক্লাসে শিখেছিলাম স্বরসন্ধি, আর দ্বিতীয় ক্লাসে আমরা ব্যঞ্জন সন্ধিটা এবং বিসর্গ সন্ধিটা ভালো করে শিখে দিলাম। বাড়ির কাজ হলো সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা, এবং তোমরা কমপক্ষে 100টি সন্ধি বিচ্ছেদ শিখবে ইম্পর্টেন্ট দেখে। বিশেষ করে তোমাদের টেক্সট বুক বোর্ডে যেগুলো আছে সেগুলো ভালো করে শিখবে, তাহলে তোমাদের পরীক্ষায় কমন করবে। টেক্সট বুক বইয়ের বাইরে কিছুই পরীক্ষায় আসে না, এটা তোমরা মনে রাখবা। টেক্সট বুকটা ভালো করে একেবারে সুন্দরভাবে শিখবা। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। আর তোমরা এই করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে করবে, যখন যে সময় পাবে তখনই দেখে নিবে, এবং খাতা কলম নিয়ে বসে লিখে লিখে শিখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে জেনে নেবে, অথবা জুম ক্লাসে যখন ক্লাস করি তখন শিখে নেবে। আর তোমরা নিয়মিত হাত ধুবে, মাস্ক পরবে, এবং ঠিকমতো নিয়ম মাফিক চলাফেরা করবে। 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমাবে কমপক্ষে, এবং নিয়মিত খাওয়া দাওয়া করবে। গরমের সিজন, এখন
নিয়মিত পানি খাবে, সামনে রোজা। তোমরা রোজায় যারা ইসলাম ধর্ম অনুসারী তারা রমজানের রোজা রাখা ফরজ, রোজা রাখবে। যার যে ধর্ম পালন করবে। এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।